সালামু আলাইকুম। সবাই কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমরা কোয়ান্টিটেটিভ বিজনেস অ্যানালাইসিসের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম যে আমরা এলপি নিয়ে কাজ শুরু করব। তো আজকে আমরা এলপির শুরু করব এলপির বিষয়ে। তো এলপিটা যেটাকে আমরা ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। এখানে আহ, দুইটা মোস্ট কমন প্রবলেম সলভ করার জন্য সাধারণত আমরা এলপিটা ইউজ করে থাকি। বিশেষ করে অ্যালোকেশন প্রবলেম। তো অ্যালোকেশন প্রবলেমে দুইটা মেজর যে কমন ইস্যুস আছে, একটা হচ্ছে প্রোডাক্ট মিক্স প্রবলেম আর একটা হচ্ছে ব্লেন্ডিং প্রবলেম। এই দুই দুই ধরনের রিসোর্স অ্যালোকেশন করতে গিয়ে দুই ধরনের রিসোর্স অ্যালোকেশন প্রবলেম সলভ করতে করার জন্য আমরা এলপিটাকে ব্যবহার করে থাকি মোস্টলি। তো এখানে এই দুইটা, একটা হচ্ছে যে প্রোডাক্ট মিক্স প্রবলেম আর একটা হচ্ছে ব্লেন্ডিং প্রবলেম। আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে চাই যে প্রোডাক্ট মিক্স প্রবলেমটা কেমন হয়। আমরা যদি প্রবলেমটা আগে বুঝি দেন আমার এলপি ডিজাইন করতে সহজ হবে। আমরা যদি প্রবলেমটা সহজে ক্যাপচার করতে পারি, সহজে বুঝতে পারি এটা কোন ধরনের প্রবলেম, এটা কি প্রোডাক্ট মিক্স প্রবলেম নাকি ব্লেন্ডিং প্রবলেম, তাহলে আমাদেরকে এলপি 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 যদিও একটা লিনিয়ার প্রোগ্রামিং ম্যাথমেটিক্যাল মডেল, তারপরেও ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করার জন্য প্রথমে আমার ম্যাথ বুঝতে হয়, থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। তো এই জন্য প্রথমে আমরা যেটা বলছি যে প্রোডাক্ট মিক্স প্রবলেম, এই প্রোডাক্ট মিক্স প্রবলেমটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাইতে চাচ্ছি। যেমন there are two or more products, such as মনে করেন আপনার টিভি মডেলস বা যে এরকম প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যখন অনেকগুলো প্রোডাক্ট পাই, প্রোডাক্টের মিক্স আপ করা, তখন আমাকে কোন প্রোডাক্টটা কতটুকু উৎপাদন করব। আমি আমি টিভির মডেলের কথা যদি বলি, মডেল এ, মডেল বি, মডেল সি, এরকম তিন ধরনের মডেল আছে। এখন কোম্পানি ডিসাইড করতে হবে এ মডেলটা কতটুকু উৎপাদন করবে, বি মডেলটা কতটুকু উৎপাদন করবে, সি মডেলটা কতটুকু উৎপাদন করবে। তার উৎপাদন প্রক্রিয়াটা এমন হবে যাতে করে তার প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়, তার যে অবজেক্টিভস আছে সেই অবজেক্টিভটা ম্যাক্সিমাইজ হয়। তাহলে এই যে প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে তার প্রোডাকশন কস্ট কমে আসে, এবং তার প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে তার যে রিসোর্স আছে সেই রিসোর্সকে সে অপটিমালি ইউটিলাইজ করে তার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারে। এটা তার উদ্দেশ্য। তো এখানে ডিসিশন নেওয়া যে কোন প্রোডাক্টটা কতটুকু উৎপাদন করব, এটা এই ধরনের ডিসিশন গুলোর ক্ষেত্রে আমরা বলি প্রোডাক্ট মিক্স প্রবলেম। আর ব্লেন্ডিং প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে বেস্ট ব্লেন্ড। আমি ব্লেন্ডিং প্রবলেমে সব সময় ক্লাস নেওয়ার ক্ষেত্রে যে উদাহরণটা দিয়ে থাকি সেটা হচ্ছে যে জুসার। আমরা জুস মেশিনে আমরা যখন যে কোনো ধরনের জুস তৈরি করি, তখন দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস জুসের ভিতরে দেই। চিনি দেই, পানি দেই, তারপরে ফ্রুটস দেই, তারপরে বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস সেখানে দেওয়ার পরে আমরা একটা জুস তৈরি করি। এখন আমাদেরকে জুসের যে টেস্টটা, এটা নির্ভর করে আমি কি ইনগ্রেডিয়েন্টসটা কি পরিমাণ কি মাত্রায় দিলাম। যে এটার উপরে নির্ভর করবে এটার টেস্ট, এটার এটা কেমন খেতে, কেমন এটা ভালো না মন্দ, এটা নির্ভর করবে আমি জুসের ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো হয়েছে কিনা, অপটিমাম পর্যায়ে আছে কিনা। ঠিক একই রকম ভাবে আমরা যখন একটা অর্গানাইজেশনাল ক্ষেত্রে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করব, সেখানে অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস এর দরকার হয়ে থাকে। বিশেষ করে ফুড ফুড ইন্ডাস্ট্রি বা ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, পেট্রোলিয়াম কোম্পানি, কেমিক্যালস কোম্পানি যেগুলো, তারা দেখা যায় যে কোনো না কোনো প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে মিক্স আপ করে, প্রোডাক্ট মিক্স করে। অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস তারা ব্যবহার করে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইনগ্রেডিয়েন্টসটা এমন ভাবে হতে হবে যাতে করে তাদের প্রোডাকশন কস্টটা কম হয়। তাদের প্রোডাকশন কস্ট কম হয়, প্রোডাক্ট কোয়ালিটি বজায় থেকে প্রোডাকশন কস্টটা যাতে কম হয়, এবং তারা রিসোর্স গুলোকে, তাদের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলোকে অপটিমাম ইউটিলাইজ করতে পারে। তো এই যে এই ডিসিশনটা, এই ধরনের প্রবলেম যখন আসে, তখন এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা এলপিটাকে ব্যবহার করে থাকি। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, এলপি আমরা দুইটা ক্ষেত্রে ব্যবহার করে থাকি। একটা হচ্ছে প্রোডাক্ট মিক্স প্রবলেম, আর একটা হচ্ছে ব্লেন্ডিং প্রবলেম। তো এখন এলপির ক্ষেত্রে আমরা প্রথমে আমাদেরকে লিনিয়ার প্রোগ্রামিং মডেলে ফর্মুলেশন করতে হয় যে আমি যখন একটা ম্যাথমেটিক্যাল মডেলকে রূপ দিব, মডেল তৈরি করতে চাইবো, বিল্ড আপ করতে চাইবো, তখন আমার কিছু ভেরিয়েবল সেখানে কাজ করে, কিছু ফ্যাক্টর সেখানে কাজ করে। এই ভেরিয়েবল গুলো আমাকে চিনতে হবে, এই ভেরিয়েবল গুলোকে আমাকে জানতে হবে। কোনটা কি ধরনের ভেরিয়েবল সেটা আমাকে বুঝতে হবে, দেন আমি প্রোডাক্টটা এলপিটাকে ফর্মুলেট করতে পারবো। ফার্স্ট কাজ
কাজ হচ্ছে এলপির প্রথম কাজ হচ্ছে প্রবলেম থেকে আমাকে ম্যাথমেটিক্যাল ওয়েতে সেটাকে ফর্মুলেট করা, ম্যাথমেটিক্যাল ওয়েটাকে সেটাকে এক্সপ্রেশন দেওয়া। তো এই জন্য এলপি প্রোগ্রামিং মডেলে আমরা যেটাকে বলি ম্যানেজমেন্ট সায়েন্স মডেলস, সেখানে সাধারণত তিন ধরনের ভেরিয়েবল আমরা দেখি। একটা হচ্ছে ডিসিশন ভেরিয়েবল, যেটাকে আমরা কন্ট্রোলেবল ভেরিয়েবল বলি। আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্যারামিটার, যেটাকে আমরা বলি আনকন্ট্রোলেবল ভেরিয়েবল। এবং আরেকটা হচ্ছে রেজাল্ট ভেরিয়েবল, যেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই তিন ধরনের ভেরিয়েবল এলপিতেও আমরা দেখি সেম জিনিস। এখানে আমরা ডিসিশন ভেরিয়েবল যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ওই ধরনের ভেরিয়েবল যে ভেরিয়েবল গুলো the variable can be the quantities of the resources to be allocated, অর্থাৎ যেটা আমি অ্যালোকেশন করতে চাচ্ছি অথবা যেই ইউনিট আমি প্রডিউস করতে চাচ্ছি, কত ইউনিট আমি প্রডিউস করতে চাচ্ছি, অথবা কত যে রিসোর্সটাকে আমি অ্যালোকেশনে যে অ্যালোকেশন করতে চাচ্ছি সেই রিসোর্সের ভেরিয়েবলটাকে আমরা বলি ডিসিশন ভেরিয়েবল। আর ডিসিশন ভেরিয়েবল সাধারণত আননোন ভেরিয়েবল হয়, যেটা আমি বের করব, যেটা আমি জানি না। সো সেই ডিসিশন ভেরিয়েবল গুলোকে আমরা সাধারণত x1 x2 অথবা xy z এভাবে ডিনোট করে থাকি, যে ভেরিয়েবল গুলো আমার জানা নাই, যেগুলো আমি এলপি মডেলের মাধ্যমে বের করব, সেগুলোকে আমরা ডিসিশন ভেরিয়েবল হিসেবে চিহ্নিত করে থাকি। সেকেন্ড হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন। যেহেতু এটা একটা লিনিয়ার প্রোগ্রাম, আমরা আগেও বলছি লিনিয়ার ইন্টারপোলেশন হচ্ছে এলপি, সুতরাং লিনিয়ার ফাংশন হওয়ার কারণে এটা একটা লিনিয়ার রিলেশনশিপ তৈরি করবে। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি যে টোটাল প্রফিট ইজ ইকুয়ালস টু 5x1 প্লাস 7x2 প্লাস 1x3। এখানে x1 x2 x3 এগুলো হচ্ছে ডিসিশন ভেরিয়েবল, আর প্রফিটটা হচ্ছে আমার অবজেক্টিভ। তাহলে আমার উদ্দেশ্য হবে হাউ টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট, হাউ টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট ফাংশন। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হবে আমি x1 এর এমন একটা মান বের করতে হবে, x2 এর এমন একটা মান বের করতে হবে, x3 এর এমন একটা মান বের করতে হবে, যাতে করে আমার টোটাল প্রফিটটা ম্যাক্সিমাম হয়। অর্থাৎ আমার ডিজায়ারেবল যে অবজেক্টিভটা সেটা হবে ম্যাক্সিমাম। এটা এমনও হতে পারে কস্ট অফ আসতে পারে, যখন কস্ট হবে প্রফিটের জায়গায় যখন আমরা কস্ট ব্যবহার করব, তখন আমার উদ্দেশ্য হবে টোটাল কস্টটাকে কিভাবে মিনিমাম করা যায়, আমার উদ্দেশ্য হবে মিনিমাইজ দ্য কস্ট। তাহলে আমার প্রত্যেকটা এলপি ফর্মুলেশনের ক্ষেত্রে আমার একটা অবজেক্টিভ ফাংশন থাকবে। 3 নাম্বার হচ্ছে কনস্ট্রেইন। কনস্ট্রেইন শব্দের অর্থ হচ্ছে এখানে লিমিটেশনস, অর্থাৎ আমার অবজেক্টিভকে ফুলফিল করার জন্য আমার কিছু রেস্ট্রিকশন থাকবে, যেগুলো আমার হাতে নয়, যেগুলো আনকন্ট্রোলেবল রেস্ট্রিকশন, রিকোয়ারমেন্ট, রেগুলেশনস, এগুলোকে আমরা বলি কনস্ট্রেইন। যে রেস্ট্রিকশন গুলো, যে রিকোয়ারমেন্ট গুলো, যে রেগুলেশন গুলো, এগুলো আমি কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমাকে এগুলোকে মাথায় রেখে, এগুলোকে বিচার বিশ্লেষণ করে, এগুলোকে অ্যাজাম্পশন হিসেবে ধরে নিয়ে আমাকে এলপিটাকে ফর্মুলেট করতে হবে। এগুলোকে আমি ইগনোর করতে পারবো না, এই ভেরিয়েবল গুলোকে, এই কনস্ট্রেন্ট গুলোকে আমি ইগনোর করতে পারবো না। অর্থাৎ ডিসিশন মেকার অলওয়েজ সার্চিং দ্য ভ্যালুস অফ দ্য ডিসিশন ভেরিয়েবল that will maximize or the minimize the value of the objective function. So in that process they have to they are subject to several uncontrollable restriction. These restriction আমরা এই রেস্ট্রিকশন গুলোকে অনেক সময় বলি ইনইকুয়ালিটিস অথবা অর ইকুয়েশন বেসড অথবা ইনইকুয়ালিটি বেসড আমার কিছু রেস্ট্রিকশন থাকতে পারে। সেই রেস্ট্রিকশন গুলোকে আমাকে ম্যাথমেটিক্যাল ওয়েতে এক্সপ্রেস করতে হবে। রেস্ট্রিকশন গুলোকে বললে হবে না যে আমার এই আছে, এগুলোকে কোয়ান্টিফাই করতে হবে এবং ম্যাথমেটিক্যাল ওয়েতে এক্সপ্রেস করতে হবে। এই ম্যাথমেটিক্যাল ওয়েতে যখন আমি এগুলোকে এক্সপ্রেস করব, এক্সপ্রেশনের মাধ্যম হতে পারে ইকুয়েশন, হতে পারে ইনইকুয়ালিটিস। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। আমরা দুইটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এলপিটা প্রথম পর্যায়ে ফর্মুলেশন দেখাবো। একটা হচ্ছে প্রোডাক্ট মিক্স প্রবলেমের ক্ষেত্রে কিভাবে হয়, আর একটা হচ্ছে ব্লেন্ডিং প্রবলেমের ক্ষেত্রে কিভাবে আমরা এলপি ফর্মুলেট করি। প্রথমে আমরা যে এক্সাম্পলটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে প্রোডাক্ট মিক্স বা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। প্রোডাক্ট মিক্সের মধ্যে ম্যাক্সিমাইজেশন প্রবলেম, প্রোডাক্ট মিক্সের ভিতরে ম্যাক্সিমাইজেশন প্রবলেমও থাকতে পারে, মিনিমাইজেশন প্রবলেমও থাকতে পারে। আমরা এখন এখানে আপনাদেরকে প্রোডাক্ট মিক্সের মধ্যে ম্যাক্সিমাইজেশন প্রবলেমটা দেখাবো। যেমন এখানে দুইটা মডেল, কালার টিভি দুইটা মডেল যেটা স্কেইন কর্পোরেশন প্রডিউস করে। একটা হচ্ছে যে এ মডেল আর একটা হচ্ছে বি মডেল। দ্য কোম্পানি ইজ ইন দ্য মার্কেট টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। কোম্পানি তার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে চাচ্ছে
the profit realized is $300 from set A. একটা A set যদি সে বিক্রি করে তাহলে তার 300 টাকা প্রফিট হয়, and $250 from set B. B set যদি বিক্রি করে তার 250 টাকা প্রফিট হয়. Obviously the more set produced and sold, the better. যত বেশি সেট প্রডিউস করবে এবং বিক্রি করবে ততই ভালো. The trouble is that there are certain limitations. যত বেশি প্রডিউস করব যত বিক্রি করব ততই ভালো, কিন্তু কিন্তু কিছু কি আছে, সীমাবদ্ধতা আছে. কিসে, কার 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 সীমাবদ্ধতা? স্কেন কর্পোরেশনের কিছু সীমাবদ্ধতা আছে. এই সীমাবদ্ধতার কারণে সে আনলিমিটেড প্রডিউস করতে পারে না এবং আনলিমিটেড সোল্ড করতে পারে না. তার লিমিটেশনস গুলো কি কি? একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ অনলি 40 আওয়ার্স অফ লেবার ইজ ডে ইন দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট, যেটাকে আমরা বলি লেবার কনস্ট্রেইন. অর্থাৎ সে প্রোডাকশন করতে গেলে তার 40 ঘন্টা শুধু লেবার তার কাছে অ্যাভেলেবেল আছে প্রতিদিন. অর্থাৎ সে প্রতিদিন 40 ঘন্টার বেশি লেবার তার পাওয়ার কোনো সুযোগ নাই. সে যদি চায়ও তার অনেক লেবার প্রয়োজন, অনেক ঘন্টা লেবার প্রয়োজন, 48 ঘন্টা, 50 ঘন্টা, 60 ঘন্টা, 70 ঘন্টা, কিন্তু তার সেই পরিমাণ লেবার তার শর্টেজ আছে, তার নাই. সে এটাই তার সর্বোচ্চ সে লেবার ব্যবহার করতে পারবে 40 ঘন্টা, এটা তার লিমিটেশন. এরপরে ডেইলি অ্যাভেলেবিলিটি অফ অনলি 45 আওয়ার্স অফ মেশিন টাইম, এটাকে বলা হচ্ছে মেশিন কনস্ট্রেইন. অর্থাৎ তার যে মেশিনটা আছে এই মেশিনটা সর্বোচ্চ 45 ঘন্টা সে ব্যবহার করতে পারবে, এরপরে মেশিন আর ব্যবহার করা সম্ভব নয়. থার্ড যে রেস্ট্রিকশন, ইনএবিলিটি টু সেল মোর দ্যান 12 সেট অফ মডেল ইজ ডে. অর্থাৎ মার্কেটিং এক্সপার্ট যারা মার্কেটিং এ কাজ করে তাদের কাছ থেকে সে যেটা ইনফরমেশন নিয়ে দেখলো যে মডেল এ সর্বোচ্চ দিনে সে 12টা বিক্রি করতে পারে, এর বেশি মডেল এ সে দিনে বিক্রি করার সক্ষমতা তার নেই. তাহলে এটা হচ্ছে মার্কেটিং কনস্ট্রেইন. এখন স্কিলস প্রবলেমস ইজ টু ডিটারমাইন হাউ মেনি সেটস অফ ইচ মডেল টু প্রডিউস ইচ ডে. অর্থাৎ প্রতিদিন সে সেট এ কতগুলো উৎপাদন করবে এবং সেট মডেল বি কতগুলো উৎপাদন করবে, সো দ্যাট দ্য টোটাল প্রফিট উইল বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল. অর্থাৎ প্রফিটটা যাতে ম্যাক্সিমাইজ হয়, ম্যাক্সিমাম প্রফিট পাওয়ার জন্য স্কেন কর্পোরেশন কতগুলো মডেল এ বিক্রি করবে এবং কতগুলো মডেল এ উৎপাদন করবে প্রতিদিন এবং কতগুলো মডেল বি উৎপাদন করবে পার ডে, এটা তাকে বের করতে হবে. এই প্রবলেমটাকে আমরা বলতেছি প্রোডাক্ট মিক্স প্রবলেম. এতটুকু পর্যন্ত আপনারা বুঝছেন কিনা, না বুঝলে বলেন. লাস্ট পয়েন্টটা যদি আরেকবার বলতেন। বুঝি নাই কোনটা? লাস্ট পয়েন্ট একটু, এখন যে পয়েন্টটা একটু বলছিলেন। হ্যাঁ, এখন যেটা বলছিলাম যে এখানে যেটা জানতে চাওয়া হয়েছে যে স্কিন কর্পোরেশন সে ডিটারমাইন করতে চাচ্ছে যে কতগুলো এ সেট সে উৎপাদন করবে প্রতিদিন এবং কতগুলো বি সেট সে উৎপাদন করবে প্রতিদিন, যাতে করে তার প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়. এটা হলো তার চাওয়া বা ডিটারমিনেশন ফ্যাক্টর, যে যেটা সে বের করতে চায়. সে জানতে চায় যে কতগুলো এ সেট উৎপাদন করলে এবং কতগুলো বি সেট উৎপাদন করলে পার ডে তার প্রফিটটা ম্যাক্সিমাম হবে. এখন এই ম্যাক্সিমাম হওয়ার জন্য তার কিছু ইনফরমেশন সে দিয়ে দিয়েছে. তার লেবার কনস্ট্রেইন আছে, তার মেশিন কনস্ট্রেইন আছে, তার মার্কেটিং কনস্ট্রেইন আছে. তো এই ছিল আমাদের. এখন আমরা যেটা দেখব যে এই 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 ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা, এটা ফর্মুলেশনটা দেখবো যে কিভাবে আমরা এটাকে এলপিতে আমরা ফর্মুলেট করি. তো এলপিতে ফর্মুলেট করতে হলে আমরা বলছিলাম যে এলপিতে তিনটা বিষয়. একটা হচ্ছে, এখানে আমরা বলে আসছি, একটা হচ্ছে ডিসিশন ভেরিয়েবল, একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, একটা হচ্ছে কনস্ট্রেইন. আমরা এই তিনটে প্রথমে সেট করব যে এই তিনটা কিভাবে সেট করা যায়. এই প্রবলেমটা প্রথমে আমরা যেটা দেখবো ডিসিশন ভেরিয়েবল. ডিসিশন ভেরিয়েবল গুলো কি কি? ডিসিশন ভেরিয়েবল হচ্ছে, আমরা বললাম যে x1 হচ্ছে নাম্বার অফ সেটস অফ মডেল এ টু বি প্রডিউস ডেইলি. এ সেট অর্থাৎ মডেল এ পার ডে কতগুলো উৎপাদন করব, নাম্বার অফ সেট কতগুলো উৎপাদন করব, সেটাকে আমরা ধরে নিলাম যে x1. আর মডেল বি, নাম্বার অফ সেটস অফ মডেল বি টু প্রডিউস ডেইলি,
মডেল বি কতগুলো উৎপাদন করব, এটাকে আমরা বলবো x2। তাহলে আমরা অলরেডি ডিসিশন ভেরিয়েবল বের করে ফেললাম। x1 হচ্ছে নাম্বার অফ সেটস অফ মডেল এ প্রডিউস পার ডে, x2 হচ্ছে নাম্বার অফ সেটস অফ মডেল বি প্রডিউস পার ডে। এটা ছিল আমাদের ডিসিশন ভেরিয়েবল। তাহলে একটা ফর্মুলেশন কমপ্লিট। সেকেন্ড হচ্ছে যে আমার অবজেক্টিভ ফাংশন। আমার অবজেক্টিভ ফাংশন বলা হচ্ছে যে আমি যদি আমি যদি প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে চাই, আমি একটা মডেল এ যদি উৎপাদন করি এবং বিক্রি করি তাহলে আমি 300 টাকা প্রফিট করব। আর আমি যদি একটা মডেল বি উৎপাদন করি এবং বিক্রি করি তাহলে আমি 250 টাকা প্রফিট করব। তাহলে আমার প্রফিট ফাংশনটা কেমন হবে? আমার প্রফিট ফাংশনটা হবে এরকম যে 300 x1 প্লাস 250 x2। 300 x1 মানে হচ্ছে x1 তো আমরা জানি না, এটা একটা হইতে পারে, 5টা হইতে পারে, অর্থাৎ যাই হোক x1 এর মান যাই হোক, আমি প্রতি প্রতি মডেল এ তে আমি 300 টাকা প্রফিট করব। তাহলে মডেল এ যতগুলো উৎপাদন করব তার সাথে 300 গুণ হবে, প্লাস মডেল বি তে আমি 250 টাকা প্রফিট করব। এর মানে মডেল বি আমি যতগুলো উৎপাদন করব, যেটাকে আমরা বলছি x2, সেখানে x2 এর সাথে 250 গুণ হবে। তাহলে এই টোটাল প্রফিটটাই হচ্ছে আমার প্রফিট ফাংশন, যেটাকে আমরা প্রফিটকে আমরা এখানে ডিনোট করছি জেড দিয়ে। ফাংশন হচ্ছে জেড। তাহলে আমাদের প্রফিট যে ফাংশনটা সেটা হবে z ইজ ইকুয়ালস টু 300x1 প্লাস 250x2। এটা যদি আমরা এখানে একটু লিখে দেই তাহলে মনে হয় সহজ হবে। z ইজ ইকুয়ালস টু এটা জ্যাড হবে এখানে। জ্যাডটা আমরা এখানে করব যে জ্যাড মানে হচ্ছে জ্যাড শব্দ এখানে ম্যাক্সিমাইজেশন। জ্যাড কে আমাকে ম্যাক্সিমাইজেশন করতে হবে, ম্যাক্স। এটাকে আমরা মানে সাবস্ক্রিপ্টে যদি দেই তাহলে জিনিসটা ঠিক থাকবে। হ্যাঁ, অর্থাৎ জ্যাড এখানে হবে ম্যাক্সিমাইজ, জ্যাড কে ম্যাক্সিমাইজ করতে হবে। যতটুকু সম্ভব আমার উদ্দেশ্য হচ্ছে জ্যাড কে কি করা, ম্যাক্সিমাইজ করা, কারণ জ্যাড হচ্ছে এখানে প্রফিট। তাহলে প্রফিট কিভাবে ম্যাক্সিমাইজ হবে? প্রফিট হবে আমার, আমি যদি এ প্রোডাক্ট উৎপাদন করি তাহলে আমার 300 টাকা প্রফিট, আর বি প্রোডাক্ট যদি উৎপাদন করি পার ডে এবং সেল করি সেক্ষেত্রে আমার 250 টাকা প্রফিট। তাহলে এই দুইটাকে যোগ করলে আমার প্রফিটটা পাবো। আমার উদ্দেশ্য হচ্ছে এমন একটা x1 বের করা, এমন একটা x2 বের করা, যাতে করে আমার জ্যাডটা ম্যাক্সিমাইজ হয়। কারো কোনো কোশ্চেন থাকলে জানাবা। এরপরে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য কনস্ট্রেইন। আমাদেরকে কনস্ট্রেইন ঠিক করতে হবে। তাহলে কনস্ট্রেইনটা যদি আমি ঠিক করি, প্রথম কনস্ট্রেইন ছিল কি, যে আমি লেবার 40 ঘন্টার বেশি পাবো না, যেটাকে আমরা বলি লেবার কনস্ট্রেইন। এই লেবার কনস্ট্রেইন মানে হচ্ছে যে মডেল এ তে এখন আমরা বললাম দেয়ার আর 40 আওয়ার্স, লেবার কনস্ট্রেইনটা এভাবে এখানে ঠিক করা হয়েছে। দেখেন যে এটা আমরা একটু ইটালিক করে দিই। দেয়ার আর 40 আওয়ার্স অফ লেবার অ্যাভেলেবল ইচ ডে, ইচ ইউনিটস অফ মডেল এ রিকোয়ার্স 2 আওয়ার্স অফ লেবার, whereas sets of model B requires 1 hour। অর্থাৎ একটা মডেল বি উৎপাদন করতে একজন লেবারের 2 ঘন্টা সময় লাগে, আর মডেল এ উৎপাদন করতে 2 ঘন্টা সময় লাগে, আর মডেল বি উৎপাদন করতে একজন লেবারের 1 ঘন্টা সময় লাগে। তাহলে এখন আমি সর্বোচ্চ 40 ঘন্টা সময় পাবো। আমি যাই করি না কেন, যে লেবার ব্যবহার করব সর্বোচ্চ 40। এর মানে হচ্ছে টোটাল লেবার আমার কাছে অ্যাভেলেবেল আছে 40 অর লেস দেন 40। এই জন্য আমরা এখানে লেস দেন ইকুয়াল টু ব্যবহার করছি। 40 মানে সর্বোচ্চ আমি 40 ব্যবহার করতে পারবো। সর্বোচ্চ 40 ব্যবহার করা মানে হচ্ছে যে লেস দেন ইকুয়াল টু সাইন ব্যবহার করা, অর্থাৎ আমি সর্বোচ্চ 40 পাবো, অথবা এর কমে হইলেও কোনো সমস্যা
নাই, কিন্তু আমি ব্যবহার করতে পারবো সর্বোচ্চ 40 আওয়ার। এখন এই যে সর্বোচ্চ 40 আওয়ার আমি ব্যবহার করব, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে আমি এই সেটের জন্য কতগুলো লেবার ব্যবহার করব, বি সেটের জন্য কতগুলো লেবার ব্যবহার করব। যেহেতু আমি এ সেট কতগুলো উৎপাদন করব সেটা আমি জানি না, আমি এই জন্য ধরে নিছি যে আমার একটা এ সেট যদি ব্যবহার করি তাহলে আমার 2 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা লেবার লাগে, তাহলে 2x1 প্লাস আমার একটা সেট বি উৎপাদন করতে আমার সময় লাগে 1 ঘন্টা, বি মডেল বি উৎপাদন করতে 1 ঘন্টা, তাহলে 1x2। তাহলে আমরা এইভাবে সাজাবো যে 2x1 প্লাস 1x2 লেস দেন ইকুয়াল টু 40। তাহলে এটা আমি আবার একটু ক্লিয়ার করছি, সবাই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। আমাদের যে কনস্ট্রেইনটা আছে সেখানে বলা হয়েছে যে লেবার আমি সর্বোচ্চ ব্যবহার করতে পারবো 40, এর মানে টোটাল অ্যাভেলেবেল লেবার হচ্ছে আমার 40। আমি চাইলে 40 উপরে যেতে পারবো না, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 40। তাহলে 40 অথবা 40 থেকে কম লেবার আমি ব্যবহার করে আর কাজ চালাতে পারবো, 40 অথবা 40 থেকে কম, এর মানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু আমার যে লেবার দরকার হবে, ডিমান্ড, আমার যে লেবারের ডিমান্ড এটা অবশ্যই 40 অথবা 40-এর কম হবে, 40 অথবা 40-এর কম হবে। তাহলে ডিমান্ড কেমন, ডিমান্ড দুই ভাগে বিভক্ত, একটা এ এর জন্য একটা বি জন্য। তাহলে এর জন্য আমার লাগতেছে 2 ঘন্টা লেবার, বির জন্য লাগতেছে 1 ঘন্টা লেবার। তাহলে আমি যতগুলো এ উৎপাদন করব তাহলে 2x1, আমি যতগুলো বি উৎপাদন করব তাহলে 1x, যেহেতু 1 ঘন্টা লেবার 1x2, এই দুইটা ডিমান্ড যোগ করে যা হবে এটা অবশ্যই 40 অথবা 40-এর কম হবে। এটাকে আমরা বলতেছি লেবার কনস্ট্রেইন, এবং এই কনস্ট্রেইনটাকে আমরা ম্যাথমেটিক্যালি এখানে এক্সপ্রেশন করেছি, ম্যাথমেটিক্যালি আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং এই যে এক্সপ্রেশনটা এটাকে বলা হচ্ছে ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটিস মানে এখানে আমরা যে সাইনটা ব্যবহার করেছি এই সাইনটা ইকুয়াল নয়, এই সাইনটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু। অর্থাৎ আমি যখন ইকুয়াল সাইন ছাড়া অন্য যে সাইন ব্যবহার করব, নট ইকুয়াল সাইন যেগুলো ব্যবহার করব, ইকুয়াল সাইন ছাড়া ওগুলোকে আমরা বলতেছি ইনইকুয়ালিটিস ইকুয়েশন। তাহলে এখানে যে ইকুয়েশনটা হচ্ছে এটা কনস্ট্রেইনটা হচ্ছে ইনইকুয়ালিটিস কনস্ট্রেইন। আমি কি সবাইকে রিকোয়েস্ট করব কেউ যদি না বুঝো আমাকে ইনস্ট্যান্ট কোশ্চেন করার জন্য। এরপরে আমাদের পরবর্তী যে কনস্ট্রেইন সেটা হচ্ছে মেশিনের কনস্ট্রেইন। এখানে মেশিন কনস্ট্রেইনটা এখানে আমরা একটু এটাকে একটু করে দেই, এটাকে একটু ইটালিক করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে যে পার্থক্যটা কোন জায়গায়। যে আমাদের এখানে বলা হচ্ছে যে 45 মেশিন আওয়ার আমার কাছে কি আছে, অ্যাভেলেবেল আছে, এর বেশি আমার কাছে, অর্থাৎ ম্যাক্সিমাম আমার মেশিন আওয়ার হচ্ছে 45, অর্থাৎ আমি এখানে ব্যবহার করতে হবে লেস দেন ইকুয়াল টু ম্যাক্সিমাম 45, এর বেশি না। এখন ম্যাক্সিমাম যে 45 এই মডেল ব্যবহার করতে আমার লাগে হচ্ছে মেশিন 1 ঘন্টা, মেশিনের মেশিন লাগে, মেশিন টাইম 1 ঘন্টা লাগে। এবং বি মডেল ব্যবহার করতে মেশিন টাইম লাগে 3 ঘন্টা। বি মডেল যেটা এটা 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 প্রডিউস করতে মেশিনটা 3 ঘন্টা ব্যবহার করতে হয়। আর এই মডেলটা ইউজ করতে, এই মডেলটা প্রডিউস করতে মেশিনটা 1 ঘন্টা ইউজ করতে হয়। তাহলে আমি এই মডেল ইউজ করতে আমার লাগে 1 ঘন্টা, মানে 1x1। আর বি মডেল প্রডিউস করতে আমার লাগে 3 ঘন্টা, মানে 3x2। এবং সর্বোচ্চ মেশিন আওয়ার হচ্ছে 45, এর মানে লেস দ্যান ইকুয়াল টু 45, লেস দ্যান ইকুয়াল টু। তাহলে এটাকেও আমরা মেশিন কনস্ট্রেইনটাকেও আমরা কি করলাম, আমরা ইনইকুয়ালিটি ইকুয়েশনে ট্রান্সফর্ম করলাম। এরপরে বলা হচ্ছে যে মার্কেটিং কনস্ট্রেইন। মার্কেটিং কনস্ট্রেইনে বলা হচ্ছে যে ইট ইজ অনলি পসিবল টু সেল আপ টু 12 ইউনিটস অফ মডেল এ ইচ ডে, অর্থাৎ 12 ইউনিট আমি চাইলে প্রতিদিন মডেল এ কি করতে পারবো, সর্বোচ্চ আপ টু 12 বলতে আমরা বুঝাচ্ছি ম্যাক্সিমাম। এর মানে আমি যদি বিক্রি করতে চাই আমি 12টা বিক্রি করতে পারবো, এর বেশি বিক্রি করতে পারবো না। তাই 12টা কি বিক্রি করতে পারবো, মডেল এ বিক্রি করতে পারবো। তাহলে মডেল এ এখানে 1x1, যেহেতু আমি একটা কতগুলো কতগুলো মডেল এ আমি উৎপাদন করব আমি জানি না, এই জন্য আমি 1x1 দিয়েছি। আর x2 র কথা এখানে আসে নাই, রেস্ট্রিকশনে x2 কতগুলো x2 বিক্রি করবে বা করবে সেগুলো এখানে আসে নাই, এই জন্য 0x2। যেহেতু আমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমাকে দিতে হবে, এই জন্য আমরা এখানে যেহেতু 0 দিয়ে x2 কে গুণ করলে 0 হয়, অর্থাৎ ইকুয়েশনে কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমার ডিসিশন ভেরিয়েবলটাকে আমি এখানে শো করব, শো করা আমার জন্য শো করতে হবে ভবিষ্যতে ম্যাথটা ভবিষ্যতে সলভ করার জন্য। এই জন্য আমরা এখানে 1x1 প্লাস 0x2 দিয়ে রাখছি। 0x2 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা
যেহেতু আমার রেস্ট্রিকশনে মডেল বি এর কথা বলা নাই, কিন্তু আমি মডেল বি এখানে উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যে ভবিষ্যতে যেহেতু আমি এলপি প্রবলেমটাকে সলভ করতে গেলে প্রতিটা ডিসিশন ভেরিয়েবল প্রতিটা কনস্ট্রেন্টে থাকাটা জরুরি। এই জন্য ডিসিশন ভেরিয়েবল যাতে এখানে বোঝা যায় আছে, এটা বোঝা যায়, এই জন্য আমরা এখানে 0x2 দিয়েছি। এই 0x2 দেওয়ার ফলে আমার ইকুয়েশনে কোনো ধরনের পরিবর্তন অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় নাই, কারণ এই 0 এটার সাথে গুণ করার ফলে এখানে ভ্যালুটা হয়ে গেছে 0 হয়ে যাওয়ার কারণে এটার কোনো ভ্যালু নাই, কিন্তু আমি এখানে এক্সপ্রেস করছি, দেখাচ্ছি ভবিষ্যৎ ম্যাথে এটাকে ইউজ করার জন্য আমি এখানে দেখাচ্ছি। তো যাই হোক, 1x1 প্লাস 0x2 লেস দেন ইকুয়াল টু 12, এটা ছিল আমাদের মার্কেটিং কনস্ট্রেন্ট। এই তিনটা কনস্ট্রেন্ট আমাদের প্রশ্নে দেওয়া ছিল। আর একটা কনস্ট্রেন্ট কখনো প্রশ্নে দেওয়া থাকে না, যেটা অলওয়েজ আমাকে এই কনস্ট্রেন্টটাকে অ্যাজিউম করে নিতে হয়। যে কোনো এলপির ক্ষেত্রে এই কনস্ট্রেন্টটা কম্পালসারি আমাকে অলওয়েজ নিতে হবে, বলা থাকুক আর বলা না থাকুক, এটাকে আমাকে অলওয়েজ নিতে হবে। সেটা হচ্ছে কি, আমি কতগুলো ডিসিশন ভেরিয়েবল কখনো নেগেটিভ হতে পারবে না, নন নেগেটিভিটি কনস্ট্রেন্ট। আমার যে ডিসিশন ভেরিয়েবল আছে মানে x1 এবং x2, এটা কখনো নেগেটিভ হতে পারবে না, অর্থাৎ যতগুলো আমি টিভি উৎপাদন করব এটা নেগেটিভ উৎপাদন করতে পারবো না, মাইনাস কখনো হবে না। আমি 10টা টিভি উৎপাদন করব, এটা -10, এটা হবে না, এটা হওয়ার কোনো সুযোগ নাই, যেটাকে বলা হয় নন নেগেটিভিটি কনস্ট্রেন্ট। ডিসিশন ভেরিয়েবল কখনো আমার কি হবে না, নেগেটিভ হবে না। তাহলে নেগেটিভ না হলে এটা কি হবে, এটা আইদার 0 হবে অথবা 0 থেকে বড় হবে। নেগেটিভ যদি না হয় এর মানে হচ্ছে এটা 0 হইতে পারে অথবা 0 থেকে বড় হইতে পারে। তাহলে আমরা এই জন্য বললাম 1x1 গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 0, 1x2 গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 0। এখানে স্যার আপনি বলতে পারেন, স্যার আমি 1 কেন লাগাইলাম, আমি শুধু x1 x2 লিখলেও তো পারতাম। যে এখানে দেখেন, এটা লিখলে কোনো সমস্যা নাই, আপনি x1 গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 0, x2 গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 0, এটা লিখতে কোনো প্রবলেম নাই, এটা লিখলে কোনো সমস্যা হবে না। কিন্তু পরবর্তীতে যখন আমি ম্যাথটাকে সলভ করতে চাইবো, তখন এই যে ডিসিশন ভেরিয়েবল গুলোর সাথে একটা সহগ আমাকে বিবেচনা করতে হয়, যেটাকে বলা হয় কোফিসিয়েন্ট আমাকে বিবেচনায় আনতে হয়। এই জন্য কোফিসিয়েন্ট যেহেতু ভবিষ্যতে আমাকে বিবেচনায় আনতে হবে, এই জন্য এগুলোর সাথে আমি একটা করে 1, যেহেতু 1 অলরেডি, এটার সাথে কিছু না থাকলে আমরা বলি যে এখানে একটা 1 আছে, কারণ 0 থাকলে তো এই ফিগারটা 0 হয়ে যাবে, নিশ্চয়ই এটা 0 নাই, এটাতে আছে কি 1। এই জন্য 1টা আমরা এখানে এক্সপ্রেস করে দিলাম। যেহেতু আমি এক্সপ্রেস করলে পরবর্তীতে আমার ম্যাথ করতে, এলপিটা সলভ করতে আমার জন্য সহজ হয়ে যাবে, এই জন্য আমরা আগে থেকে এক্সপ্রেস করে দিলাম। তো সেক্ষেত্রে আমরা বললাম 1x1 গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 0, 1x2 গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 0। গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 0 শব্দের অর্থ হচ্ছে এটা 0 অথবা 0 থেকে বড় হবে, কখনো 0 থেকে ছোট হবে না। 0 থেকে ছোট হইতে হলে তাকে নেগেটিভ হতে হবে, নেগেটিভ হওয়ার কোনো সুযোগ ডিসিশন ভেরিয়েবলের নাই। এটা সকল এলপির ক্ষেত্রে, যত ধরনের ম্যাথ এলপিতে থাকবে এই কনস্ট্রেন্টটা কম্পালসারি থাকবে, প্রশ্নে বলা থাকুক আর না থাকুক, নন নেগেটিভ কনস্ট্রেন্ট আপনাকে ধরে নিতে হবে। তাহলে দেখেন, এই ম্যাথটা অলরেডি আমরা যেভাবে করে আসছি, এই ম্যাথটার এই ফর্মুলেশন করলে, এটা হচ্ছে ফর্মুলেশন, ম্যাথ ফর্মুলেশন করার মাধ্যম হচ্ছে এটা, যে প্রথমে আমাকে জেড অর্থাৎ প্রশ্ন থেকে আমাকে ডিসিশন ভেরিয়েবল আইডেন্টিফাই করতে হবে। ডিসিশন ভেরিয়েবল হচ্ছে x1 হচ্ছে আমি কতগুলো এ উৎপাদন করব পার ডে, x2 হচ্ছে আমি কতগুলো বি উৎপাদন করব পার ডে। এরপর আমাকে একটা অবজেক্টিভ ফাংশন ডেভেলপ করতে হবে, যেটা আমরা বললাম z ইজ ইকুয়ালস টু 300x1 প্লাস 250x2। সাবজেক্ট টু মানে হচ্ছে আমার কনস্ট্রেন্ট। প্রথম কনস্ট্রেন্ট ছিল লেবার কনস্ট্রেন্ট, দ্বিতীয় কনস্ট্রেন্ট ছিল আমার মেশিন কনস্ট্রেন্ট, তৃতীয় কনস্ট্রেন্ট ছিল আমার মার্কেটিং কনস্ট্রেন্ট, এবং এর পরবর্তীতে আমরা কিছু নন নেগেটিভিটি কনস্ট্রেন্ট পাইছি। এই জিনিসটাকে বলা হচ্ছে ফর্মুলেশন অফ এলপি। এলপি ফর্মুলেট করার জন্য, এলপিটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন করার জন্য যে মাধ্যম আমরা ফলো করে থাকি, যে প্রসেস আমরা ফলো করে থাকি, এই প্রসেস হচ্ছে তিনটা। ফার্স্ট, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ডিসিশন ভেরিয়েবল।
প্রশ্ন দেখে বুঝতে হবে x1 কি x2 কি, এটা আপনাকে বুঝাইতে হবে। দেন আপনাকে আইডেন্টিফাই করতে হবে অবজেক্টিভ ফাংশন। দেন আমাদেরকে কনস্ট্রেন্ট গুলোকে লিপিবদ্ধ করতে হবে ম্যাথমেটিক্যাল ওয়েতে, কনস্ট্রেন্ট গুলোকে এক্সপ্রেস করতে হবে। ম্যাথমেটিক্যাল ওয়েতে যখন আমি কনস্ট্রেন্ট গুলো এক্সপ্রেস করব, এগুলো তিন ভাবে আসতে পারে। এক হচ্ছে ইকুয়াল সাইন আকারে আসতে পারে, আর এক হচ্ছে ইনইকুয়ালিটিস নট ইকুয়াল টু সাইন আকারে আসতে পারে, আর ইনইকুয়ালিটিস অথবা কম বেশি অথবা গ্রেটার দ্যান লেস দ্যান এই সাইন গুলো অনুসারে আসতে পারে। তো আমাদের এখানে কিছু কনস্ট্রেন্ট আসছে গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু, এবং দুইটা কনস্ট্রেন্ট আসছে সরি লেস দ্যান ইকুয়াল টু তিনটা, উপরে তিনটা, আর নিচে নন নেগেটিভিটি কনস্ট্যান্ট গুলো আসছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু। এতটুকু পর্যন্ত কারো কোনো বুঝার বাকি আছে কিনা, বা কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যালো, হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি শুনতে স্যার। পাচ্ছি স্যার। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, কোশ্চেন আছে কি নাই সেটা একটু তোমরা বাসায় দেখবা। তোমাদের যে একটা বই আছে, বি কে কাপুরের একটা বই আছে, আমি বলছি আউটলাইনেও বলা আছে। ওই বইটাতে এলপি তে যাবা, এলপি তে গিয়ে সেখানে দেখবা এই ধরনের অনেক ফর্মুলেশন, শুধু শুধু প্রবলেম আছে এরকম ফর্মুলেট করার জন্য, এরকম ফর্মুলেট করার কিছু ম্যাথ সেখানে করে দেওয়া আছে। তা তোমার কাজ হচ্ছে এরকম ফর্মুলেশন গুলো দেখে দেখা যে কিভাবে এলপি ফর্মুলেট করা হয়েছে। এলপি অঙ্কটা তো খুবই সহজ, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা অনেক সময় ফর্মুলেট করতে জানি না, বা ফর্মুলেট করতে আমাদের ভুল হয়। তো এই জন্য এলপি যাতে ফর্মুলেট করতে ভুল না হয়, এই জন্য একটু বেশি করে এলপি ফর্মুলেশন চেক করতে হবে। কয়েকটা 5-10টা ম্যাথ দেখতে হবে যে কিভাবে তারা এলপিটাকে ফর্মুলেট করছে। আমরা এখানে আজকে যে এলপি ফর্মুলেশনটা দেখেছি, এটা শুধুমাত্র প্রোডাক্ট মিক্স প্রবলেম গুলোতে দেখেছি, এবং সেখানে আমরা দেখলাম যে কিভাবে এলপি ফর্মুলেট করতে হয়। আমরা নেক্সট ক্লাসে ব্লেন্ডিং প্রবলেমের এলপি ফর্মুলেশনটা দেখবো। তো আজকে ক্লাস এই পর্যন্ত। কিউবি এর এর বেশি আজকে করাইলে হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাবে। এই জন্য আপনারা একটু, যেহেতু অনেকে হলে আছে আমি খবর পেয়েছি, তো হলে থাকলে তোমাদের সিনিয়র ভাইটাই যারা আছে তাদের কাছে কিউবি এর বইটা আছে, হ্যাঁ, যারা বর্তমানে 8th সেমিস্টারে আছে, তারা 7th কোয়ান্টিটি বিজনেস অ্যানালাইসিস তারা করছে, এবং প্রত্যেকের কাছে বইটা আছে। আমি প্রত্যেককে বইটা কিনতে বাধ্য করেছি। সুতরাং তাদের কাছ থেকে বইটা নিয়ে তোমরা এই এলপি ফর্মুলেশন, যেটা এলপি ফর্মুলেশন করার ক্ষেত্রে প্রোডাক্ট মিক্স প্রবলেম রিলেটেড যে প্রবলেম গুলো, এগুলোর এলপি কিভাবে ফর্মুলেট করতে হয়, আমি তো এখানে একটা দেখাইলাম। ঠিক সেম ফর্মুলেশন বইতে আরো অনেকগুলো, অনেক ম্যাথ, হাজার হাজার ম্যাথ আছে। ম্যাথের কোনো অভাব নেই, এক এক চ্যাপ্টারে 60-70টা করে ম্যাথ দেওয়া আছে। তাহলে সুতরাং তুমি এখান থেকে 5-6টা ম্যাথ একটু প্র্যাকটিস করা, দেখা যে কিভাবে আমি এলপিটা ফর্মুলেট করি। অনেক এক্সাম্পল দেওয়া আছে ওই বইটাতে, অনেক বড় বই একটা দেওয়া আছে। এটা কাজ হচ্ছে বেশি কিছু না, এটা ম্যাথের কিছু না, এটা হচ্ছে প্রশ্নটা পড়া এবং পড়ে দেখা যে কিভাবে সে এলপিটাকে ফর্মুলেট করেছে। আমার উদ্দেশ্য এখন এলপি অঙ্ক করা না, এলপি ফর্মুলেট করা। আমরা এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে ফর্মুলেশন অফ এলপি। এলপিটা কিভাবে আমরা ম্যাথমেটিক্যাল মডেলে এটাকে ট্রান্সফর্ম করব, হাউ টু ট্রান্সফর্ম দ্য প্রবলেম ইনটু ম্যাথমেটিক্যাল মডেল। আমরা এখানে যে প্রবলেমটা ছিল, আমাদের যে প্রবলেমটা ছিল, এখানে একটা বিশাল একটা প্রবলেম ছিল। দেখো, লেখা, শুধু লেখা, এখানে কোনো কিছু নাই, কিছু ইনফরমেশন ছিল। এটাকে আমরা শেষ পর্যন্ত একটা ম্যাথমেটিক্যাল রূপ দিলাম, মডেলের রূপ দিলাম। এই মডেলটা হচ্ছে এটা। এই মডেলের রূপ দেওয়াটা অনেকের কাছে জটিল মনে হয়, বা অনেকে ভুল করে, বুঝতে পারে না। এই জন্য আমাকে মডেলে কিভাবে রূপ দিতে হয় এটা আগে জানতে হবে। এটা যত বেশি সহজেই আমরা জানতে পারবো, যত দ্রুত জানতে পারবো, যত ভালোভাবে জানতে পারবো, তত আমার এলপিটা সহজ। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে
ব্লেন্ডিং প্রবলেমের ম্যাথ নিয়ে কথা বলবো, বা কিভাবে ব্লেন্ডিং প্রবলেমের ফর্মুলেশন করা হয় সেটা নিয়ে আলোচনা করব। সেটা মিনিমাইজেশন, একটা তো যেহেতু ম্যাক্সিমাইজেশন করাইছি, এটা ম্যাক্সিমাইজেশন, পরেরটা আমি মিনিমাইজেশন দিয়ে দেখাবো যে কিভাবে মিনিমাইজেশন প্রবলেম গুলো ব্লেন্ডিং করতে হয়, অবজেক্টিভ মানে মিনিমাইজেশন প্রবলেমে কিভাবে আমরা এলপি ফর্মুলেট করি বা মডেলে ট্রান্সফর্ম করি, সেটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। তো আজকে ক্লাস এই পর্যন্ত। এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। স্যার প্রোডাক্ট মিক্সের বেলা কি স্যার মিনিমাইজেশনের দেখাবেন না? মিনিমাইজেশন থাকতে পারে, সেটা আমরা যখন ম্যাথ করব সবকিছুতে আর এখানে সম্ভব না। এখানে মিনিমাইজেশন এবং ম্যাক্সিমাইজেশন, এটার সাথে প্রবলেমের কোনো পার্থক্য নাই। আমি আবারও বলি যে মিনিমাইজেশন এবং ম্যাক্সিমাইজেশন এটার সাথে খুব একটা থিমের কোনো পার্থক্য নাই। মিনিমাইজেশন এবং ম্যাক্সিমাইজেশন নির্ভর করে এটার উপর, এই যে এখানে সাইনটা আছে না, এই সাইনটার উপর। এই সাইনটা অলরেডি আমরা দুইটা সাইন এখানে দেখাইছি। তো এটা আগামীকাল ক্লাসে গেলে, আগামীকাল যখন আমি এখানে মিনিমাইজেশন প্রবলেম দেখাবো, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এলপিতে কিন্তু যদি অনেক অনেক ধরনের প্রশ্ন বা প্রবলেম থাকে, সব তো আর ক্লাসে আলোচনা করাটা কঠিন, ধরে ধরে আলোচনা করাটা। কিছু কিছু তোমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে বইয়ের সাথে সামঞ্জস্য রেখে। জি স্যার। স্যার আমাদের অফলাইন ক্লাসের ব্যাপারে কি স্যার একটু যদি বলতেন? এটা ডিন স্যার জানে। আমি তো যতটুকু জানি, গতকাল আমার সাথে কথা হয়েছে, ডিন স্যারের যে কথা হয়েছে, সে ওনার মেসেজ হচ্ছে এরকম যে বিশ্ববিদ্যালয়ে যদি টিচার আসতে পারে, ছাত্ররা আসতে পারে, তাহলে অফলাইনে ক্লাস হবে। আর ছাত্ররা যদি চলে আসে, টিচার যদি না আসতে পারে, তাহলে টিচার অনলাইনে ক্লাস নিবে। আর যে সকল টিচার ক্যাম্পাসে আছে, ছাত্ররাও যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সকল ক্লাসগুলো অফলাইনে হবে। অর্থাৎ পরিবেশ পরিস্থিতি অবরোধ থাকাকালীন সময়ের কথা বলছি। আর অবরোধ যদি উঠাই দেয়, তাহলে তো অফলাইন শুরু হবে। বুঝছো? জি স্যার। এটা এইটুক জানি আর কি। আমি নিজেও ফোন করেছি, কারণ আমিও কারণ বাস ছাড়বে কিনা, অর্থাৎ বরিশাল থেকে বাস দিবে কিনা, এটা নিয়ে আমিও জিজ্ঞেস করছি যে বাস না দিলে তো আমরা আসতে পারতেছি না। গত সপ্তাহে বাস দেয় নাই। তো তখন উনি বললো যে না, বাসের জন্য ওয়েট করা যাবে না, আপনারা যারা বাইরে আছেন, ক্যাম্পাসের বাইরে আছেন, তারা অনলাইনে নিবেন। আর যদি ছাত্ররা ক্যাম্পাসে আসতে না পারে, তাহলে তারা অনলাইনে ক্লাস করবে। আর যদি তারা চলে আসে, যে সকল শিক্ষক ক্যাম্পাসে অবস্থান করছে, সেই সকল শিক্ষক অফলাইনে ক্লাস নিবে। আর যে সকল শিক্ষক ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে, তারা অনলাইনে ক্লাস নিবে। এই হলো ভাইস চ্যান্সেলর কর্তৃক নির্দেশনা। ডিন স্যার আমাকে জানাইছে, প্রয়োজনে তোমরা স্যারের সাথে আরেকবার কথা বলে নিতে পারো। হ্যাঁ স্যার, আমাদের থিওরিটিক্যাল কোর্সগুলো তো স্যার আমরা অনলাইনেও করা সম্ভব, কিন্তু স্যার ম্যাথমেটিক্যাল কোর্সগুলোর ক্ষেত্রে স্যার একটু কষ্ট হয়ে যায়। স্যার অনলাইন। ম্যাথমেটিক্যাল কোর্স আমি তোমাদের ম্যাথমেটিক্যাল কোর্স তো এখন আমি শুরু করিনি, করছি। স্যার আজকের চ্যাপ্টারটা স্যার কিছুটা ম্যাথমেটিক্যাল। আজকে চ্যাপ্টারটা তো আমি যদি অফলাইনে নিতাম, তাও আমি বোর্ডে হাত দিতাম না, তাও আমি বোর্ডে মার্কার নিতাম না। আমি এই এই কোর্স বোর্ডে মার্কার নিয়ে ক্লাস করাবো, এটা খুব কম। এই বোর্ডের মার্কার নিয়ে, কারণ সবগুলো ম্যাথ স্লাইডে করা আছে এবং বিস্তারিত ভাবে আমি স্লাইডে দেখ, কারণ এটা স্লাইডে যেভাবে আমি দেখাইতে পারবো, একটা ম্যাথ, টোটাল ম্যাথ আমি এক ক্লাসে শেষ করতে পারবো না। এটা আমি হয়তো মার্কার একটা আমার হাতে থাকতো, প্রয়োজনে তোমাকে হয়তো আমি একটু দেখাইতাম, সেটা আমি এখানে তোমাকে দেখাইতে পারবো, আমি এখানে লিখে দেখাইতে পারবো। তোমার যদি কোনো কোশ্চেন থাকে স্পেসিফিক, আমাকে জানাবা। আমি বারবার বলছি যে এটা এই 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 সাবজেক্টটা অনলাইনে খুব সহজে বোঝা যায়, কারণ এটার যত ম্যাটেরিয়াল, যত কথাবার্তা সব অনলাইন। ম্যাথটা তো হলো সফটওয়্যার বেসড, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস হচ্ছে সফটওয়্যার বেসড ম্যাথ। এখানে ম্যাথমেটিক্যাল যে ওরিয়েন্টেশনটা থাকবে, যেমন এখানে যে আমি তোমাকে ম্যাথটা করাইছি, এখানে কোনো ম্যাথ আছে, যোগ আছে, বিয়োগ আছে, ক্যালকুলেশন আছে? কোনো ক্যালকুলেটর ইউজ হয়েছে এখানে এতক্ষণ পর্যন্ত যা করাইলাম?
না স্যার। কিছুই হয়নি, ও কিছুই হয়নি। এখানে একটা ম্যাথকে, একটা প্রবলেমকে আমরা সিম্বলিক্যালি মডেলে রূপান্তর করছি। তো এটা তো ম্যাথমেটিক্যাল এখনো আসে নাই, এখানে এখনো ম্যাথ আসে না, এবং ম্যাথ আসতে আরো অনেক দেরি আছে তোমার। তুমি যে হাতে কলমে ম্যাথের কথা চিন্তা করতেছো, সেই হাতে কলমে ম্যাথ আসতে আরো অনেক দেরি আছে। ততক্ষণ পর্যন্ত আমরা চালাই যাই যতক্ষণ পর্যন্ত হাতে কলমে ম্যাথ না আসে। কথা বুঝছো কিনা? আর অর্থাৎ যতটুকু যতটুকু যখন রুটিন অনুসারে চলুক, যখন আমি বুঝবো যে ম্যাথের ক্লাসটা অফলাইনে হলে ভালো হয়, তখন অবশ্যই চেষ্টা থাকবে আমাদের অফলাইন। কারণ অফলাইন তো আমরা বন্ধ করতে চাচ্ছি না, বা বিশ্ববিদ্যালয় চাচ্ছে না। এখন মনে করো তোমরা আছো ক্যাম্পাসে, ভালো কথা, কিন্তু একজন শিক্ষক যিনি আসবে উনি তো জীবনের ঝুঁকি নিয়ে আবার আসতে চাইবে না, চাইবে? না তো সেটাও তো একটা দেখার বিষয় আছে। যখন ওপেন হবে, সবকিছু নর্মাল হবে, তখন তো আর অনলাইন আমি চাইলেও আমি অনলাইন নিতে পারবো না, তোমরা চাইলেও আমি অনলাইন নিতে পারবো না। এটা তখন অবশ্যই আমাদেরকে অফলাইনে যেতে হবে। এখন বাধ্য হয়ে আমরা অনলাইনে আসছি, কারণ যাতে করে তোমাদের, এখন অনেক বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে ক্লাস বন্ধ আছে, তাই তখন সেখানে সেশন জট তৈরি হবে। তো বন্ধ থাকলে ক্লাসগুলো সেশন জট তৈরি হবে না। তো এখন তোমাদের ক্ষেত্রে যে ডিন স্যার চাচ্ছে সেশন জট যাতে না হয়, ক্লাস অনগোয়িং থাকুক, যাতে করে যদি এমন হয় যে দীর্ঘমেয়াদী অবরোধ থাকে, সেক্ষেত্রে তোমরা যাতে সাফারার না হও, যাতে যখনই অবরোধ খুলে তোমাদের যদি ডিজায়ার্ড নাম্বার অফ ক্লাস ফুলফিল হয়ে যায়, বা সিলেবাস যদি মোরালেস শেষ হয়ে যায়, সাথে সাথে উনি যাতে পরীক্ষা শিডিউল করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষার আগে আমরা ফিজিক্যালি যতটুকু সম্ভব হয় রিভিউ ক্লাসের আয়োজন করবো। আর এর ভিতরে যদি ওপেন হয়ে যায়, তাহলে তো আমরা অফলাইনে যাচ্ছি। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ক্লাস এখানে শেষ করলাম। নেক্সট ক্লাস হবে আমাদের 11টা থেকে, আমি অলরেডি দিয়ে দিয়েছি, সবাই জয়েন করবা। স্যার ক্লাসে একটা ব্রেক দেন স্যার। হ্যাঁ, ব্রেক দিলাম তো, ব্রেক তো দিলাম আমি, এখন শেষ করলাম 50-এ, 10-15 মিনিট ব্রেক থাকুক, এরপরে আচ্ছা নেক্সট স্যার। ক্লাস। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।